ড্রাইভারকে ধরে বাড়িতে এনে মৌলির মুখোশ খুলে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বাণী আর অনিরুদ্ধ তো বিক্রমদেবের উপরে নজর রেখেছে। বাণী তো অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি, আমি শিওর যে এটা আমারই বানানো মশলা। বিক্রমদেব তো ওদিকে মনে মনে বলছে যে বাণী, এটা তো তোমারই বানানো মশলা, কিন্তু কেউ ধরতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি শুধু এই মশলার প্যাকেজিংটাকে বদলে দিয়েছি। ঠিক তখনই দেখা যাচ্ছে যেসব ক্লায়েন্টরা মশলা চেক করতে এসেছিল তারা তো বিক্রমদেবকে বলছে যে আমরা ডিলটা ফাইনাল করছি, কোটি টাকার মশলা আমাদের দরকার। ঠিক তখনই হঠাৎ করে দেখা যাচ্ছে যে একজন গুন্ডা তো ভেতরে ঢুকে এসেছে। বিদ্যুৎকে এবার ডাকছে, বিদ্যুৎ এবার ছুটে গেছে, গুন্ডাটার কাছে গেছে। গুন্ডাটা এবার বিদ্যুৎকে বলছে যে এই টাকাটা আমার দে। বিদ্যুৎ তো বারবার করে গুন্ডাটাকে বলছে যে এখন এখানে ভেতরে অনেক লোকজন আছে, তুই এখন জানা, তোর সঙ্গে পরে কথা বলছি। লোকটা তখন বিদ্যুতের কলার ধরেছে, ধরে বলছে যে এই, তুই আমার টাকা দে, আজকে কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ আর বাণীর তো এবার সন্দেহ। অনিরুদ্ধ বাণীকে বলছে যে বাণী, এই লোকটাকে বলো তো। বাণী তখন বলছে যে হ্যাঁ, এই লোকটাকে তো প্রথম দেখছি, বিদ্যুতের সঙ্গে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। কি আছে সেটা তো আমাদের জানতেই হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিক্রমদেব তো দূর থেকে সেটা দেখতে পেয়েছে। বিক্রমদেব আবার ছুটে গেছে বিদ্যুতের কাছে, বিদ্যুতের কাছে গিয়ে বলছে যে বিদ্যুৎ, এটা হচ্ছেটা কি, এই লোকটা বা কে? বিদ্যুৎ তো এবার গোঁ গাঁ করছে। তখন লোকটা বিক্রমদেবকে বলছে যে আপনার লোক আমার টাকা মেরে দিয়েছে। বিক্রমদেব তখন বলছে যে কিসের টাকা? লোকটা তখন বলছে যে ড্রাইভারদের পাওনা, ও ড্রাইভারদের টাকা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে টাকাটা, ওই টাকা দিয়ে ও মদ খেয়েছে। বিক্রমদেব তো এবার রেগে গেছে, বিদ্যুৎকে বলছে যে বিদ্যুৎ, তোমার এত বড় সাহস! বিদ্যুৎ এবার বিক্রমদেবকে বলছে যে স্যার, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। বিক্রমদেব তখন বলছে যে বিদ্যুৎ, আমি কিন্তু এইগুলো একদম সহ্য করতে পারছি না, টাকাটা ওকে এক্ষুনি দিয়ে দাও। বিদ্যুৎ এবার নিজের পকেট থেকে বের করে লোকটাকে টাকাটা দিয়ে দেয়। লোকটা তো এবার ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ আর বাণী তো সেটা দেখছে। অনিরুদ্ধ বাণীকে বলছে যে কিছুই তো শুনতে পেলাম না। বাণী তখন বলছে যে যাই শুনতে নাই পাই, কিন্তু এই কেসের সঙ্গে ওই লোকটাও জড়িত আছে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে বাণী, আমার মনে হচ্ছে যে এই লোকটাকে ফলো করলে কিছু না কিছু তো একটা সূত্র পাওয়া যাবে। বাণীও আর অনিরুদ্ধ তো এবার বেরিয়ে পড়েছে। বাণী আর অনিরুদ্ধ এবার গাড়িতে করে লোকটার পেছনে পিছু নিয়েছে, ফলো করছে। লোকটা তো এবার গাড়ি চালাতে চালাতে বারবার বাণীদের গাড়ির দিকে তাকাচ্ছে। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে বাণী, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, লোকটা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু আর কিচ্ছু হবে না। অপরদিকে দেখা যাচ্ছে যে ঈশানী তো পিনাকিকে বলছে যে তুমি কি বলতে চাইছো পিনাকি? পিনাকি তখন বলছে যে আমি জানতে নয়, আমি বুঝতে চাইছি যে এইসব ঘটনা আবার নতুন করে ঘটতে শুরু করলোই বা কেন। মৌলি তো এবার পিনাকির সামনে নাটক করা শুরু করে দিয়েছে। পিনাকিকে বলছে যে ড্যাড, তুমি এসব লাভ লোকসান নিয়ে একদম ভেবো না, আমি দুদিন মাত্র সময় দাও, দেখো আমি কোম্পানিটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। জানি তো এবার পিনাকিকে বোঝাচ্ছে, বলছে যে হ্যাঁ পিনাকি, মৌলি দুদিন মাত্র সবে সিইও হয়েছে, ওর ওপরে যদি এতটা চাপ দিয়ে দাও তাহলে তো ওরও কাজ করতে অসুবিধা হবে। মৌলি তো এবার নাটক করতে করতে পিনাকিকে বলছে যে ড্যাড, আমি জানি আমি কি করছি, তবে আমি এই কোম্পানিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। তুমি আমার উপর বিশ্বাস রাখো ড্যাড, আমাকে মাত্র দুদিন সময় দাও, তুমি দেখো যে কোম্পানির সমস্ত ক্ষতি আমি কিভাবে লাভে বদলে দিই। পিনাকি তো এবার মৌলিকে বলছে যে মৌলি, আমিও কিন্তু চাই যে তুমি পারো, কিন্তু কোম্পানির কারেন্ট সিচুয়েশন দেখে আমার একদম ঠিক লাগছে না, আমার তো এমনিতেই ভয় লাগছে। মৌলি তো এবার নাটক করে করে বলছে যে তুমি ভয় পেও না ড্যাড, কোম্পানির যেমনই সিচুয়েশন হোক না কেন আমি সব ঠিক করে দেব। অপরদিকে দেখা যাচ্ছে যে বাণী তো গাড়িটাকে ফলো করছিল, বাণী আর অনিরুদ্ধ মিলে। লোকটা এসে একটা ধাবার সামনে দাঁড়িয়েছে। তো বাণীরাও তো এবার গাড়িটা ওখানে থামিয়ে গাড়ি থেকে নিচে নেমে এসেছে। লোকটা এবার ওখানে ধাবার কাছে চলে যায়। গিয়ে ওখানে দেখা যাচ্ছে আরও সব গুন্ডারা ওখানে শুয়ে আছে। তো এবার তাদের সঙ্গে গিয়ে লোকটা কথা বলা শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ আর বাণীতে এবার সন্দেহ হয়। অনিরুদ্ধ বাণীকে বলছে যে লোকগুলো কি যে করতে চাইছে আর ওদেরকে দিয়ে যে কী করানো হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে যে ওদের গিয়ে তো এখন জিজ্ঞাসা করলে ওরা কিছু বলবে না। অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, ওরা এখন কড়কড়ে টাকা পেয়েছে, ওরা এখন বিক্রমদেবের লোক হয়ে গেছে। বাণী তখন বলছে তাহলে এখন কি করা হবে? বা অনিরুদ্ধ তখন বলছে যে আমাদের রাতের বেলা আসতে হবে, রাতের বেলা যখন ওদের পার্টি শুরু হবে তখন আসবো। বাণী তখন বলছে যে আমিও আসবো। অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে না, রাতের বেলা ওদের সঙ্গে থাকা মানে বিপজ্জনক হতে পারে। বাণী তো অনিরুদ্ধর কোনো কথাই শুনছে না, বলছে যে না না, তুমি একা কেন যাবে, তুমি একা গেলে তো তা আপনার বিপদ হতে পারে, আর আমি যদি সঙ্গে থাকি তাহলে একটু বিপদের ঝুঁকিটা কমবে। অনিরুদ্ধ তো বোঝাচ্ছে, বাণী তো কোনো কথাই শুনছে না, বলছে আমিও আসবো।
এত দূর যখন একসঙ্গে এসেছি বাকিটাও একসঙ্গেই যাব। অনিরুদ্ধ এবার কি করবে বলছে যে ঠিক আছে তাহলে আজ রাতে আমরা দুজনেই আসবো। এই বলেই তো অনিরুদ্ধ আর বাণী গাড়িটা নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, বাণী আর অনিরুদ্ধ তো বাড়িতে চলে এসেছে। এসে সকলকে বলছে যে আমরা খোঁজ পেয়ে গেছি যে কারা আসল মশলাগুলোকে সরিয়ে নকল মশলা রাখছে। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ তোমরা খোঁজ পেয়ে গেছো, এসবের পেছনে কারা আছে? অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ শুধু জানলেই হবে না, কিন্তু আমাদের প্রমাণও চাই। বাণী তখন বলছে যদি আমরা এখন ফুড ডিপার্টমেন্টকে গিয়ে বলি কেউ আমাদের কথা বিশ্বাসই করবে না। ওদের কাছে শুধু প্রমাণ আছে যে বাজারে নকল মশলা পাওয়া গেছে, কিন্তু কারা এটা করেছে কিসের জন্য করেছে সেসবের কিন্তু কোনো প্রমাণ আমাদের নেই। অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ তার জন্য আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে, ওদেরকে আমাদের হাতে নাতে ধরতে হবে, তাহলে ফুড ডিপার্টমেন্ট আর কোনো প্রশ্ন তুলতে পারবে না। সাথী তো এবার বলছে যে হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এটা তোরা কিভাবে করবি? এবার তো বাণী আর অনিরুদ্ধ মিলে সব প্ল্যানগুলো বলতে থাকে। সবটা শুনেই সাথী তো এবার বাণীকে বলছে যে এই না না, তুমি একদম এখান থেকে কোথাও যাবে না, বাণী কোথাও যাবে না। তো বাণী এবার সাথীকে বোঝাচ্ছে, বলছে যে আপনি তো বুঝতে পারছেন যে এখন আমাদের প্রমাণ জোগাড়টা করাটা কতটা ইম্পর্টেন্ট। সাথী তো এবার বাণীকে বলছে যে বাণী তুমি কিন্তু বুঝতে পারছো না, এই মিশনটা খুব রিস্কি, তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তানিয়াও তো এবার বাণীকে ছাড়তে চাইছে না, বাণীকে জড়িয়ে ধরে বলছে যে মা তুমি একা কোথাও যেও না, আর তুমি তো প্রমিস করেছিলে যে তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও যাবে না। অনিরুদ্ধ তখন তানিয়াকে বোঝাচ্ছে, বলছে যে প্রিন্সেস আমিও তো সঙ্গে থাকবো তোমার মাম্মামে। তো এবার নয়নতারা তখন অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছো, তোমরা দুজন কেউ আলাদা যাবে না, একে অপরের সঙ্গে থাকবে। আর একটা কথা, এই মিশনে তোমরা কেউ একা যাবে না, আমরা সকলে তোমাদের সঙ্গে যাব। যুদ্ধ তখন নয়নতারাকে বলছে যে ঠাম্মি এটা কিন্তু খুব রিস্ক হতে পারে, এইরকম কোনো জিনিস করতে যেও না। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ জানি তো রিস্ক আছে, ওই কারণেই তো সকলে মিলে এই কাজটা করব, একসঙ্গে কাজটা করে তুলে দেব। আর হ্যাঁ আর একটা কথা, তানিয়াও কিন্তু আমাদের সঙ্গে যাবে। বাণীতে এবার অবাক, বলছে তানিয়া কেন? নয়নতারা তখন বলছে যে আমরা ধরো কেউ বাড়িতে নেই, তখন তানিয়া বাড়িতে একা থাকাটাও রিস্ক বেশি হয়ে যাবে। শত্রুরা যদি সেই সুযোগে বাড়িতে ঢুকে বাচ্চাটার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? তানিয়া তখন বাণীকে বলছে যে না না আমিও মাম্মামের সঙ্গেই যাব। বাণীতে আবার ভয় পাচ্ছে, তানিয়াকে বলছে যে না না ওখানে কি ঘটনা ঘটবে তখন তো তুমি ভয় পাবে। তানিয়া তখন বলছে তুমিই তো আমাকে বলেছিলে ব্রেভ গার্ল নাকি আমি। আদিত্য এবার বাণীকে বলছে যে বাণী তুমি এইভাবে এই অবস্থায় দৌড়াদৌড়ি ছোটাছুটি কিভাবে করবে তুমি বলো তো। নয়নতারা তখন সাথীকে বলছে যে তাহলে সাথী তুমিও চলো, গিয়ে বাণীর পেছন পেছন ঘুরবে আর রেফারির মতন বাঁশি বাজিয়ে দেবে। সাথী তখন বলছে যে আমি আমি যাব? নয়নতারা মাসিমা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নয়নতারা তখন আস্তে আস্তে বলছে যে আরে বাড়াবাড়ি কেন হবে, তোমার যদি বাণীকে নিয়ে এতটা চিন্তা থাকে তুমি তাহলে বাণীর সঙ্গে চলো, কোম্পানিটা শুধু বাণীর নয় আমাদের সকলের, সকলে একসঙ্গে লড়াই করতে হবে। দেখো কোম্পানি যখন ফেঁসে গেছিল তখন কিন্তু আমরা সকলে মিলে জেল খেটেছি, এখন যখন কোম্পানি বিপদে পড়েছে তখন আমরা সকলে মিলে একসঙ্গে বসে থাকবো কেন, আমরা চুপ করে থাকবোই বা কেন? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী আর অনিরুদ্ধর প্ল্যানে কি এবার মৌলির মুখোশ পুরোপুরি খোলা যাবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।